প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা মাইক্রো আর ম্যাক্রো ইকোনমিক্স এর টপিক, শেষ ক্লাসের টপিকটা আমরা আলোচনা করলাম। তো আজকের অনলাইন ক্লাসে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আহ, এখন আমরা আমাদের টপিক শুরু করতে চাই। তো আজকের যে টপিকটা শুরু হবে সেটা আমাদের চ্যাপ্টার 3 এর। আমরা আজকের চ্যাপ্টার 3 শুরু করতে চাই। তো চ্যাপ্টার 3 এর আজকের যে টপিক আমরা চ্যাপ্টার 3 এর হেডলাইনটা আমরা দেখছি যে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। এটা আমাদের অধ্যায়। তো অধ্যায়ের আন্ডারে আজকের আমরা যে টপিক গুলো শিখতে চাই সেটা হলো উৎপাদনের ধারণা আমরা কাকে বলে সেটা দেখতে চাই। এটা আমরা ফার্স্ট ক্লাসে কিছুটা ব্যাখ্যা করেছিলাম। এরপর আমরা দেখতে চাই উৎপাদনের বিভিন্ন উপাদান, সেগুলো কিভাবে উৎপাদন কাজে সহায়তা করে সেটা আমরা দেখতে চাই। এবং এই উপাদানগুলোর ভিত্তিতে আমরা কিভাবে উৎপাদন অপেক্ষক গঠন করতে পারি সেটা আমরা দেখতে চাই। এরপরে আমাদের টার্গেট আছে স্বল্প ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের ধারণা। তো আমরা আসি এবার। তো এখন আমরা আসি, আমরা দেখছি যে উৎপাদন কাকে বলে। তো আপাত দৃষ্টিতে আমাদের মাথায় আসলে মনে হয় যে কোনো একটা কাজের ফলাফল হলো উৎপাদন। হ্যাঁ, সেটাই অবশ্য। উৎপাদন না বললে আমরা কোনো কাজের ফলাফলকেই বুঝি। তো কাজ কারা করে আসলে? তো কাজের ফলাফলটা কিভাবে আসে? তো আমি যদি বলি যে কাজ, যে ফ্যাক্টর গুলো কাজ যারা করে ইকোনমিক্সে, তাকে আমরা মোটামুটি 4টা ভাগে ভাগ করি। তো সেই 4টা ভাগগুলো কি? যে 4টা ভাগে আমরা ভাগ করি সেই 4টা ভাগকে আমরা বলি উপকরণ। কখনো কখনো 3টা ভাগেও ভাগ করা হয়। তো সেই 4টা ভাগের মধ্যে আমরা বলি যে 4টা কাজে নিযুক্ত থাকে কারা। ইকোনমিক্সে যদি আমরা বলি উপকরণগুলো কাজে নিযুক্ত থাকে। তো সেই উপকরণগুলো কারা? উপকরণগুলো বলতে আমরা বুঝি যে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তো এই ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন এরা যখন কাজ করে তখন এর থেকে একটা ফলাফল বা রেজাল্ট পাওয়া যায়। সেই ফলাফলটাকে আমরা বলি মূলত উৎপাদন। অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এরা কাজে নিযুক্ত থেকে এর থেকে যে চূড়ান্ত ফলাফল আসে সেই ফলাফলটাকে আমরা সোজাসাপটা ভাষায় উৎপাদন বলতে পারি। কিন্তু ইকোনমিক্স এর ভাষায় আমরা উৎপাদনটাকে আরেকটু অন্যভাবে চিন্তা করি, যে এই যে কাজের ফলাফলটা পেলাম, এই কাজের ফলাফল আসলে আমাদের কোনো উপকারে আসে কিনা। তো কাজের ফলাফলটা যদি আমাদের উপকারে না আসে তাহলে সেটাকে আমরা উৎপাদন বলি না। অর্থাৎ উপকার বললে আমরা কি বুঝি? উপকার বললে আমাদের ভালো লাগা বা উপযোগিতা সৃষ্টি করা বোঝায়। অর্থাৎ যদি কোনো অ্যাক্টিভিটিস থেকে আমাদের ভালো লাগা বা উপযোগিতা সৃষ্টি হয় তাহলে সেই রেজাল্টটাকে আমরা বলি মূলত উৎপাদন। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে কারোর অসুবিধা নেই। অসুবিধা বলতে আমরা বোঝাতে চেয়েছি যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলো কাজ করছে, কাজ করে কোনো কিছু তারা তৈরি করছে। তো সেই তৈরি করার থেকে যে জিনিসটা তৈরি করেছে সেটা আমাদের কোনো উপকারে আসছে কিনা, বা সেটা কোনো উপযোগিতা সৃষ্টি করতে পারছে কিনা, অথবা সেটা আমাদের সন্তুষ্টি পূরণ করতে পারছে কিনা, আমরা বলি উপযোগিতা, বা উপযোগকে আমরা বলি সন্তুষ্টি। অর্থাৎ ভালো লাগা বোধ। তাহলে সেই ভালো লাগা বোধ যদি সৃষ্টি না হয় তাহলে সেটাকে আমরা সচরাচর উৎপাদন বলি না। তাহলে উৎপাদন বলতে আমরা কি বুঝি? যে আসলে তো আমরা কোনো কিছু তৈরি করতে পারি না, আমাদের যা কিছু তৈরি করি না কেন এই সব প্রকৃতিতেই আছে। আমরা শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করতে পারি। কেন আমরা রূপান্তর করি? কারণ সেটা আমাদের প্রয়োজন, অর্থাৎ আমাদের কাজে লাগে। তাহলে সেই প্রয়োজন বা কাজে লাগাটাকেই আমরা বলি উপকার বা উপযোগিতা। তাহলে আমরা যদি বলি প্রকৃত পদার্থ যা কিছু আছে সেগুলোকে আমরা আকারগত পরিবর্তন ঘটিয়ে যদি আমরা উপযোগ সৃষ্টি করতে পারি বা উপকারিতা সৃষ্টি করতে পারি তাহলে সেটাকেই আমরা বলি উৎপাদন। তাহলে উৎপাদন বলতে আমরা কি বুঝলাম? যে প্রকৃতি প্রদত্ত কোনো বস্তু বা পদার্থের যদি আমরা রূপান্তর ঘটিয়ে কিসের মাধ্যমে? উপকরণের মাধ্যমে রূপান্তর ঘটিয়ে যদি আমরা আমাদের উপযোগিতা সৃষ্টি করতে পারি তখন তাকে বলা হয় উৎপাদন। তাহলে উৎপাদন বললে উপযোগ সৃষ্টি করা বোঝায়, আর ভোগ বললে আমরা কি বুঝি? উপযোগ নিঃশেষ করা বোঝায়। যেমন আমরা সেকেন্ড চ্যাপ্টারে সেটা আলোচনা করেছি। যেমন আমরা যা উৎপাদন করেছি সেটা আমরা কি করতে চাই? সেটা আমরা নিঃশেষ করতে চাই। অর্থাৎ সেটা কিন্তু আমাদের এখানে থেকে যায় না, সেটা আমরা ভোগ করতে চাই। অর্থাৎ সেটা নিঃশেষ বোঝায়। তাহলে উপযোগ বা উপকারিতাকে যখন আমরা নিঃশেষ করি তখন সেটাকে বলা হয় ভোগ, আর উপযোগ সৃষ্টি করাকে আমরা বলি উৎপাদন। তো এখন আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি যে টুথপেস্ট। তো টুথপেস্ট আমরা যখন তৈরি করি তখন তার জন্য আমাদের মিনারেলস লাগে, কত পার্সেন্ট পানি লাগে, তার জন্য পালিশ লাগে, ফ্লোরাইড লাগে, ডিটারজেন্ট লাগে। তো এই সব উপকরণকে আমরা শ্রমিকের সাহায্যে বা পুঁজির সাহায্যে, মূলধনী দ্রব্যের সাহায্যে বা মেশিনারি দ্রব্যের সাহায্যে আমরা এটাকে প্রসেস করে ফাইনাল একটা টুথপেস্ট পাই, যেটা দিয়ে আমরা দাঁত ব্রাশ করি। তো আমরা দাঁত ব্রাশ করলে সেটা আমাদের ভালো লাগা বোধ তৈরি করে, অর্থাৎ সেটা আমাদের সন্তুষ্টি ক্রিয়েট করে, অর্থাৎ উপযোগিতা সৃষ্টি করে। তাহলে এখানে টুথপেস্টের যে উৎপাদন, তার জন্য যে র মেটেরিয়ালস বা ভূমি, শ্রম, মূলধন লেগেছে এগুলো যখন আমরা পেয়েছি সেগুলোকে আমরা বলছি উপকরণ। সেই উপকরণগুলোকে আমরা কাজে নিযুক্ত করলে ফাইনালি আমরা টুথপেস্ট পেয়েছি। তো এটা টুথপেস্টটা হলো আমাদের একটা উৎপাদন, আর এর জন্য যা যা ম্যাটেরিয়ালস লেগেছে সেটাকে আমরা বলছি উপকরণ। তাহলে সেই উপকরণগুলোকে আমরা রূপান্তর করে আমরা একটা টুথপেস্ট পেয়েছি, তাহলে সেটা টুথপেস্টটা আমাদের উৎপাদনের মধ্যে পড়ে। তো এরপরে আমরা আসি, কয়েকজনের সংজ্ঞা এখানে দেয়া আছে। তো সংজ্ঞা আমার বিশ্লেষণের চাইতে নিজেরা পড়ে নেওয়াটাই বেটার। তারপর আমরা বলছি যে উৎপাদন হলো, এখানে ড্যানিয়েল বি সুইটস এর মতে আমরা দেখছি কি
উৎপাদন হলো এরূপ একটি পদ্ধতি যার দ্বারা মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলে। অর্থাৎ আমাদের যেসব অ্যাক্টিভিটিস আমরা চিন্তা করি এগুলোর মেইন টার্গেটই হলো ইকোনমিক্সে ভোগ রিলেটেড। তাহলে ভোগের উপযোগী করে তোলাটাকেই আমরা বলি উৎপাদন। এখানে আমরা বলছি যে উপযোগের ব্যবহার বোঝায়। যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায় তাহলে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা বোঝায়। তাহলে আমরা আমাদের সংজ্ঞার আমরা যে আগে যে ডেফিনেশন দিয়েছি আমরা নিজেরা সেটার মধ্যে এটার কাভার হয়ে গেছে। অর্থাৎ উপযোগ সৃষ্টি করাকে আমরা বলি উৎপাদন, আর ভোগকে আমরা বলি উপযোগের ব্যবহার। এখন আমরা দেখছি কি অধ্যাপক মার্শালের মতে কি আছে, প্রকৃতি প্রদত্ত বস্তুকে অধিকতর উপযোগী করে তোলার উদ্দেশ্যে এরূপ পুনর্বিন্যাস করে যাতে অধিকতর কার্যোপযোগী করা যায় আর কি। তাহলে এটা আমরা যেসব বস্তু বা সেবা সামগ্রী আছে এগুলোকে আমরা অধিক উপযোগী করে তুলি আর কি। অর্থাৎ সেগুলো র ফর্মে থাকে, সেগুলোকে অধিক উপযোগী করলে এটার উপযোগিতা বা কার্যকারিতা আমাদের জন্য বেড়ে যায়। সেগুলোকে মূলত উৎপাদন বলা হয় এখানে। তো এরপরে আমরা আসি আমাদের উৎপাদনের উপকরণ সমূহ। তো উৎপাদনের উপকরণ আমরা বলেছি যে উৎপাদন পসিবল না উপকরণ ছাড়া। তোমরা কেউ দুবার রোল নাম্বার লিখো না। দুবার রোল নাম্বার লিখলে আমি কয়েকজনকে নাম ইন্ডিকেট করে রেখেছিলাম। তো আমি ক্লাসের পরের দিকে আমরা বলছি, আমি যেসব নামগুলো দেখছি এখানে 6303, 12, 20, 22, 25, তোমরা বারংবার রোল নাম্বার লিখতে থাকো। 65 তুমিও বারবার লিখতে থাকো, তোমরা রোল নাম্বার বারবার লিখবে না। তো এরপরে আমরা আসি, আমরা বলছি যে এবার আমরা দেখি যে উৎপাদনের উপকরণ। তো উৎপাদনের উপকরণকে আমরা বলেছিলাম চারটা ভাগে ভাগ করেছিলাম। শুরুর ক্লাসে আমরা বলেছি ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এবং এগুলো কাকে বলে তাও আমরা দেখিয়েছিলাম। তো এরপরে আমরা একটু ডিটেলসে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন দেখতে চাই। তো আমরা প্রকৃতি প্রদত্ত যা কিছু আছে তাকে আমরা বলেছিলাম ভূমি। আর আমাদের শারীরিক আর মানসিক শ্রম, যেটাকে আমরা বলেছিলাম শ্রম, শারীরিক আর মানসিক সক্ষমতা বা কর্মক্ষমতাকে আমরা বলি শ্রম। মূলধন আমরা বলেছিলাম পুঁজিদ্রব্য বা মেশিনারি দ্রব্য, এই যেখানে দেখা যাচ্ছে এটা হলো আমাদের ভূমি, যেটা প্রকৃতি থেকে আমরা পেয়েছি। এটা হলো আমাদের মেশিনারি গুড, এটাকে আমরা যদি বলি এটা আমাদের মেশিনারি গুড হতে পারে, এটাও মেশিনারি গুড। এরা হলো আমাদের শ্রমিক যারা মেশিনারি গুডের সঙ্গে অ্যাড থাকে। এরপর আমরা বলছি সংগঠন, যার সে যে প্ল্যান করে, যে উৎপাদন করবে এবং সে মুনাফা অর্জন করবে। তো সংগঠন উৎপাদন করার জন্য ভূমি, শ্রম, মূলধনকে এক করে আমাদের উৎপাদন কার্য পরিচালনা করে। তাহলে এখন আমরা দেখে আসি যে ভূমির কি কি বৈশিষ্ট্য এখানে আমাদের আছে। তাহলে আমরা বললাম যে ইকোনমিক্সে আমরা শুধু ভূমি বলতে ভূপৃষ্ঠ বা উপরিভাগকে বুঝি না। ভূমি বলতে আমাদের প্রকৃতির দান যা কিছু আছে সেগুলো সবকিছুকে আমরা বুঝি। এর জন্য আমাদের ফরেস্টও হতে পারে, মিনারেলসও হতে পারে, খনিজ যা কিছু আছে, তরল হতে পারে। তারপরে আমরা বলছি যে আমাদের গ্যাস, পেট্রোলিয়াম, এগুলো যা যা আছে, প্রকৃতির দান যা কিছু আছে আমরা তাকে বলি ভূমি। তাহলে এখানে আমরা দেখি ভূমির বৈশিষ্ট্য কি কি আছে। ভূমি প্রকৃতির দান, এটা মানুষ সৃষ্টি করতে পারে না। তাহলে আদিম উৎস যেটা পৃথিবীর, সেটাকে আমরা বলি ভূমি। অর্থাৎ মানুষ সৃষ্টির আগেই ভূমি সৃষ্টি হয়েছিল, এটা আমরা ধরে নিতে পারি। তাহলে ভূমি হলো একেবারে আদিম উপাদান উৎপাদনের, সেটাকে আমরা বলি ভূমি। তো এরপরে আমরা বলছি প্রকৃতিতে ভূমির যোগান সীমাবদ্ধ। যদি আমি পৃথিবীটাকে গোলাকার ধরি, এর বাইরে আমার যাওয়ার পসিবিলিটি নেই। যদি আরেকটা পৃথিবী যোগ করা যেত এর সঙ্গে, তাহলে হয়তো আমাদের ভূমির যোগান বাড়তো। তাহলে আমাদের প্রকৃতির দান যে পৃথিবীটা আছে এর বাইরে আমাদের যাওয়া পসিবল না, তাহলে এটা যোগান আমাদের জন্য সীমাবদ্ধ। এরপর আমরা বলছি উর্বরা শক্তির পার্থক্য। এটা আমরা জানি যে ভূমি কোথাও আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। মাঝে কি একটু কানেকশন নিয়ে হয়ে গেছিল? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা আসি, এবার আমরা বলছি যে আমাদের পৃথিবীর সমস্ত ভূমিতে এরকম পার্থক্য আছে, উর্বর শক্তির পার্থক্য আছে। তো এরপরে আমরা আসি যে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর। তো আমি যদি বলি যে কোথাও উর্বর ভূমি কোথাও অনুর্বর ভূমি, তা প্রথম উর্বর ভূমিতে আমাদের উৎপাদন ক্ষমতা বেশি। তো যত আমাদের ভূমি কম উর্বরের দিকে যাব তত আমাদের উৎপাদন হ্রাস পায়। তাহলে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর। আবার যদি আমি বলি যে একই ভূমিতে আমার অধিক অধিক আমি প্রথমে একজন লেবার নিয়োগ করলাম, দুজন করলাম, তিনজন করলাম, চারজন করলাম, পাঁচজন করলাম। তো 1 বিঘা জমিতে এভাবে যখন শ্রমিক সংখ্যা বাড়তে থাকে তখন দেখা যায় কি যে ভূমির সঙ্গে শ্রমের যে শেয়ার অর্থাৎ অনুপাত সেটা কমে যায় আস্তে আস্তে। প্রথমে একজনের জন্য 1 ছিল, তারপরে দুজনের জন্য হাফ হয়ে গেছে, তারপরে তিনজনের জন্য 1/3 হয়ে গেছে, 1/4 হয়ে গেছে। এভাবে তাহলে কি আমরা যখন শ্রমিক বাড়াতে থাকি একই ভূমিতে তখন দেখা যায় কি যে ভূমির সঙ্গে
শ্রমিকের যে আমাদের শেয়ার সেটা কমে গেলে শ্রমিকের কর্মক্ষমতাও কমে যায়, কারণ সে আরো ভূমিতে সে কাজ করতে পারে কিন্তু সে এখন পাচ্ছে না। ফলে দেখা যায় কি ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি কার্যকর হয়, অর্থাৎ প্রথম শ্রমিক যে পরিমাণ উৎপাদন করতো পরের শ্রমিকের উৎপাদন তার চাইতে কমে যায়। এরপর আমরা বলছি ভূমি স্থানান্তরযোগ্য নয়, অর্থাৎ আমি যদি বলি যে আমার এখানে ঢাকার ভূমি আমি তুলে নিয়ে আমি আমেরিকা চলে গেলাম, এটা পসিবল না। কিন্তু আমি যদি বলি এখান থেকে ক্যাপিটাল গুড আমেরিকা নেওয়া সম্ভব, মেশিনারি দ্রব্য বহন করে নিয়ে যাওয়া সম্ভব, শ্রমিকও এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে, কিন্তু আমাদের ভূমি স্থানান্তরযোগ্য নয়, এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা স্থানান্তর করতে পারি না। এরপর আমরা বলছি যে ভূমি চিরস্থায়ী, অর্থাৎ আমি যদি বলি ভূমি যদি চিরস্থায়ী নাই হবে তাহলে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে সে অর্থে আমরা যতদিন বেঁচে আছি ততদিনই আমরা বুঝতে পারছি যে ভূমি চিরস্থায়ী, এটার ক্ষয়ক্ষতি নাই। যেমন আমি যদি বলি আমার পদ্মা নদী ভেঙে যাচ্ছে, তো সেটা নদীতে যাচ্ছে, নদীও আমার ভূমির মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে আমি বলছি যে ভূমি চিরস্থায়ী। এরপর আমরা বলছি ভূমির আদিম ও অক্ষয় ক্ষমতা আছে। তো আদিম আর অক্ষয় ক্ষমতা কি, যে ভূমি শুরুর থেকেই ছিল তাহলে সেটা ভূমি আদিম। আর ভূমির কি কোনো ক্ষমতা আছে? অবশ্যই আছে, তা নাহলে ভূমিতে আমরা এই গাছপালা ফসলাদি এগুলো আমরা কিভাবে উৎপাদন করি? তাহলে ভূমির একটা আদিম ও অক্ষয় ক্ষমতা আছে, যেটা মূলত শেষ হয় না আর কি। তারপর আমরা বলছি যে ভূমির উৎপাদন ব্যয় নেই। তাহলে ভূমিতে যে কোনো কিছু ফেললে দেখা যায় যে ভূমির এটা, আমি যদি বলি যে ভূমির উৎপাদন ব্যয় নেই অর্থ কি, যে ভূমি তো আমি নিজে তৈরি করতে পারছি না, তাহলে ভূমির উৎপাদন ব্যয় কিভাবে পসিবল? তাহলে আমরা বলছি যেমন আমি যদি টুথপেস্ট তৈরি করতে চাই তাহলে তার জন্য আমার শ্রমিক পুঁজি ভূমি এগুলো প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমার কিন্তু খরচ আছে এগুলোর জন্য, কিন্তু ভূমি আমি কি তৈরি করতে পারি? তাই ভূমি যদি তৈরি না করতে পারি তাহলে ভূমির আবার উৎপাদন ব্যয় কিসের? তাহলে ভূমির উৎপাদন ব্যয় নেই নিজস্ব কোনো। তারপর আমরা বলছি ভূমি প্রকৃতির নিষ্ক্রিয় উপাদান। তাহলে আমরাই মূলত ভূমির সঙ্গে অ্যাক্টিভ থাকি, ভূমি আসলে প্রকৃতিতে নিষ্ক্রিয়, আমরা যদি এখানে কিছু না করি তাহলে ওভাবেই ভূমি পড়ে থাকবে। তো এরপরে আমরা আসি, কারণ ভূমি চলন শক্তি নেই আর কি। তো এরপরে আমরা আসি, আমরা পরের বৈশিষ্ট্য দেখি শ্রম। আমরা বলছি যে শারীরিক আর মানসিক সব ধরনের পরিশ্রমকে আমরা বলি শ্রম, অর্থাৎ শ্রমিকের শারীরিক আর মানসিক যে ক্ষমতা তাকে বলা হয় শ্রম। আর শারীরিক আর মানসিক ক্ষমতা যে প্রদান করে তাকে আমরা বলি শ্রমিক। তো এখানে আমরা দেখছি যে মার্শালের মতে কি দেখছি আমরা, মানসিক ও শারীরিক যে কোনো প্রকারের পরিশ্রম যা আংশিক ও সম্পূর্ণরূপে আনন্দ ছাড়া। যেমন আমি যদি বলি যে তোমরা যদি দেখো যে তোমরা পড়াশোনা করতে চাও তাহলে তোমাদের কিন্তু খারাপ লাগবে, অথবা তুমি যে কোনো একটা কাজের দিকে যোগ যদি করতে চাও তাহলে তোমার একটা খারাপ লাগা বোধ আসবে। তো শ্রম কিন্তু আমাদের ভালো লাগা বোধ থেকে আসে না, শ্রম কিন্তু আমাদের শারীরিক আর মানসিক শ্রম থাকে। তো মানুষ আমরা জানি জন্মগত ভাবেই মানুষ অলস এবং আমরা জানি ফাঁকিবাজ। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে আমি কিন্তু চাইলেই আমার যে কোনো কাজে আমি নিযুক্ত হতে চাই না সহজে, কারণ কি আমার শারীরিক আর মানসিক একটা শ্রম আছে। তো এটা কিন্তু একটা আনন্দদায়ক না, এটা কিন্তু আনন্দ ছাড়া, এটা নিরানন্দের ব্যাপার। তো এই যে আমরা যে শ্রম প্রদান করি, তাহলে এই নিরানন্দ আমরা কেন করি? কারণ আমরা নিরানন্দের বিনিময়ে আমরা আনন্দ পেতে চাই। কারণ এই যে শ্রম দিলে আমরা একটা পারিশ্রমিক পাই, শ্রম দিলে মূলত আমাদের শারীরিক আর মানসিক ক্ষতি আছে, এটা আমাদের ভালো লাগা বোধ না। যদি আমার শারীরিক আর মানসিক ভালো লাগা না থাকে তাহলে সেটাকে আমরা বলি ক্ষতি। তাহলে সেই ক্ষতির জন্য আমাকে কি করা হয়? পরিশোধ করা হয়, অর্থাৎ মজুরি পরিশোধ করা হয়। তো সেই মজুরির বিনিময়ে আমি দ্রব্য সেবা সামগ্রী ভোগ করি, একটা ভালো লাগা বোধ আসে। অর্থাৎ আমার শ্রম দিলে যে পরিমাণ ক্ষতি হয় বা খারাপ লাগে সেটা আমরা ওই মজুরির বিনিময়ে দ্রব্য সেবা সামগ্রী ভোগ করে সেই সমান ভালো লাগা বোধ আমি সেখান থেকে তৈরি করার চেষ্টা করি আর কি। তো এরপরে আমরা আসি আমাদের টপিক গুলো দেখি। তাহলে আমরা বলছি শ্রম উৎপাদনের জীবন্ত উপকরণ। এটা আমরা নিজের থেকে চিন্তা করলেই বুঝতে পারি যে আমরা জীবন্ত উপকরণ। এরপর আমরা বলছি শ্রম ক্ষণস্থায়ী। শ্রম কিন্তু ধরে রাখা যায় না, এটা সঞ্চয় করা যায় না, আমি এই শ্রম দিচ্ছি ওটা ওখানেই শেষ। তারপর আমরা বলছি যে শ্রমিক ও শ্রম পরস্পর অবিচ্ছেদ্য, শ্রমিক ছাড়া কখনো শ্রম সম্ভব না। শ্রম গতিশীল, আমি যদি বলি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, আমি খুলনা থেকে ঢাকা, ঢাকা থেকে আমেরিকা, যে কোনো জায়গায় শ্রমিক যেতে পারে। আবার যদি বলি এক পেশা থেকে অন্য পেশায় শ্রম যেতে পারে, তাহলে শ্রম এক জায়গা থেকে অন্য জায়গায়, এক পেশা থেকে অন্য পেশা এরকম, তাহলে শ্রমিকের ভৌগোলিক বা পেশাগত গতিশীলতা আছে। তারপর আমরা বলছি শ্রম সক্রিয় উপকরণ, অবশ্যই সক্রিয়, কারণ শ্রমিক যদি সক্রিয় না থাকে আমরা জানি অন্যান্য উপকরণগুলো কাজ করে না, অন্যান্য উপকরণগুলোকে কাজ করাই শ্রমিক নিজেই। তারপরে আমরা আসি শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। আমরা বলছি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শ্রমের যোগান স্থির থাকে, কারণ আমরা জানি যে শ্রমের যোগান নির্ভর করে অর্থনীতিতে জনসংখ্যার বৃদ্ধি আর জন্মহার বা মৃত্যুহার এগুলোর উপরে। তো জন্মহার যদি বাড়ে আর মৃত্যুহার যদি কম থাকে তাহলে সেখানে আমাদের শ্রমের সংখ্যা বাড়ে। তো আমি 16 বছরের যদি চিন্তা করি যে 16 বা 18 বছরের আগে কেউ শ্রমিক শ্রমিক হিসাবে যোগদান করবে না, তাহলে সেক্ষেত্রে 16 বা 18 বছর পর্যন্ত আমাকে ওয়েট করতে হয় যে শ্রম সংখ্যা বাড়বে। আবার যদি আমি বলি যে আমার বেশি বেশি আমাদের বয়স্ক মানুষ বেড়ে গেছে অর্থনীতিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শ্রমের যোগান কমে যায়। তাহলে শ্রমের যোগান বৃদ্ধির জন্য অনেক দেশই পরিকল্পনা করে, কিন্তু সেগুলো খুব বেশি ইফেক্টিভ হয় না। কারণ হলো এখন দেখা যায় যে জনসংখ্যা বৃদ্ধি বিশ্বের উন্নত বা
উন্নয়নশীল দেশেও কিন্তু একটা কমার ট্রেন্ড দেখা যাচ্ছে। কেন কমার ট্রেন্ড দেখা যাচ্ছে? কারণ দেখা যায় যে বাবা মা বেশিরভাগই সবাই আউটসাইড ওয়ার্কে বেশি ব্যস্ত থাকে, ফলে ওই যে বাচ্চা কাচ্চা যখন বেশি হয়ে যায় তখন তাদের লালন পালন থেকে শুরু করে প্রতিপালনের জন্য একটা কষ্ট আছে, আবার তাদের সময়েরও প্রয়োজন আছে। এগুলো অনেকটা কমে যাওয়ায় অনেক দেশেই দেখা যায় যে এখন এই জনসংখ্যার দিকে একটা ঋণাত্মক প্রভাব পড়েছে। ফলে বিশ্বের কোনো না কোনো সময় দেখা যাবে যে বাংলাদেশের যে পপুলেশনের ডিভিডেন্ড আছে, অর্থাৎ বাংলাদেশের যে এক্সট্রা পপুলেশন আছে, এর সুবিধা হয়তো বাংলাদেশ কোনো একটা সময় পেতে পারে, এবং যদি তারা স্কিলড হয় তাহলে এটার সুবিধা আসবে। তো এখন আমরা বলছি যে এখান থেকে আমরা দেখলাম যে আমাদের শ্রমের যোগানটা সাথে সাথেই বাড়ানো যায় না। আমি যদি বলি যে কালকেরই শ্রমের যোগান বাড়িয়ে দিলাম, সেটা সম্ভব না। আমাদের শ্রমের যোগান নির্ভর করে জন্মহার আর মৃত্যু হার এগুলোর উপরে। তারপরে আমরা বলছি যে আমরা যদি দেখি যে অধিক মজুরি স্তরে একটা নির্দিষ্ট, আমরা জানি যে মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে। সেটা কিরকম, যে আমি দেখছি মজুরি কম, আমি কম কম কাজ করি, আমি অন্য জায়গায় কাজ করতে চাই, কিন্তু মজুরি যদি বেড়ে যায় আমি বেশি বেশি কাজ করতে চাই। কিন্তু দেখা যায় কি যে একটা পর্যায়ের পরে মজুরি বাড়লেও কিন্তু শ্রমের যোগান বাড়ে না। কেন বাড়ে না? কারণ যখন আমি দেখছি যে আমি বিকেল পর্যন্ত কাজ করেছি, আমি সন্ধ্যা পর্যন্ত কাজ করছি, এখন রাতেও যদি আমাকে কাজ করতে হয় তাহলে আমার আর অবসর থাকে না। তো সেই সময় আমার অবসরের গুরুত্ব বেড়ে যায়। ফলে আমাকে যতই মজুরি দেওয়া হোক না কেন, আমি কিন্তু তখন আর শ্রমের যোগান বাড়াতে চাই না। অথবা যখন আমার একটা নির্দিষ্ট মজুরি বেড়ে যায় তখন আমি বলি অত কাজ করার প্রয়োজন নেই, আমার তো মজুরি ভালোই আছে, এখন আমি একটু রিল্যাক্স করি, অর্থাৎ আমার একটু অবসর দরকার এখন। তো সেক্ষেত্রে দেখা যায় কি অধিক মজুরি স্তরে গেলে মানুষের যখন ইনকাম বেড়ে যায় তখন কিন্তু সে শ্রমের যোগান কমিয়ে দেয়, তখন সে আর অধিক কাজ করতে চায় না। তো এরপরে আমরা আসি মূলধন। তো আমরা বলেছিলাম কি যে মূলধন আমরা সচরাচর আমাদের সাধারণ অর্থে আমরা মূলধন বলতে টাকা পয়সা অর্থ করিকে বুঝি, কিন্তু অর্থনীতিতে মূলধন বললে আমরা সচরাচর এমন কিছু দ্রব্য সেবা দ্রব্যকে বুঝি যেগুলো উৎপাদন কাজে অংশ নেয় এবং যেগুলো নিজেই একটা উৎপাদন। যেমন আমরা বলছি মেশিনারি গুডস। যেমন আমরা যদি এখানে আসি একটা মেশিনারি গুডস এর দিকে তাকাই, এটা একটা মেশিনারি গুডস, এটা কিন্তু নিজে একটা দ্রব্য, উৎপাদিত দ্রব্য। এটা তৈরি করতে আমাদের ভূমি শ্রম মূলধন সংগঠন লেগেছে, এবং এটা কিন্তু আবার এই আমাদের ধান কাটার কাজে ব্যবহৃত হচ্ছে, কাটা বা মাড়াইয়ের কাজে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ নিজে একটা উৎপাদন। এবং সেটা যখন আবার উৎপাদন কাজে অংশ নেয় তখন তাকে আমরা বলি মূলধন। আমরা কিন্তু ক্লাসে বলেছিলাম যে আর্থিক মূলধন কি, প্রকৃত মূলধন কি। তো আর্থিক মূলধন বললে মূলত আমরা টাকা পয়সা এগুলোকে বুঝি, আর প্রকৃত মূলধন বললে ইকোনমিক্সে আমাদের প্রকৃত মূলধনটাই বেশি গুরুত্বপূর্ণ। তো প্রকৃত মূলধন বললে আমরা সচরাচর বলি যে উৎপাদনের যেটা উৎপাদিত উপকরণ সেটাকে আমরা বলি মূলধন। কারণ মেশিনারি দ্রব্য এটা উৎপাদিত উপকরণ। আবার কেন উপকরণ বলছি? কারণ উৎপাদিত হওয়ার ফলে এটা আবার উৎপাদন কাজে অংশ নেয়, সেটাকে আমরা বলি উপকরণ। তো নিজে উৎপাদিত দ্রব্য এবং সেটা আবার উপকরণ হিসাবে কাজ করে, যেটা উৎপাদন এবং উপকরণ হিসাবে কাজে নিযুক্ত হয় সেটাকে আমরা বলি আমাদের পুঁজি দ্রব্য বা মূলধনী দ্রব্য। তো এরপরে আমরা আসি আমাদের, তোমরা একটু তোমাদের রোল নাম্বার গুলো আরেকবার লিখো। আমাদের এখানে দেখছি যে চ্যাটে একজনের রোল নাম্বার আমরা পাচ্ছি, তোমরা একটু আরেকবার লিখে দাও। আমার সম্ভবত মাঝে একটু ডিসকানেক্ট হওয়ার ফলে আমি একটু এখান থেকে বের হয়ে গেছিলাম, তোমরা একটু আবার লিখে দাও। তো একটু দ্রুত করো, আমাদের আর 2 মিনিট সময় আছে, 1 মিনিট, তোমরা একটু দ্রুত লিখে দাও রোল নাম্বার গুলো। আমরা 31 জনকে পেয়েছি, দ্রুত লিখে দাও, 1 মিনিটের কম সময় আছে। তাহলে এখন আমরা দেখি মূলধনের বৈশিষ্ট্য কি কি আছে। আমরা বলছি মূলধন উৎপাদনশীল। তাহলে আমি যদি বলি যে আমি ট্রাক্টর দিয়ে জমি চাষ করি, তাহলে সেটা একটা উৎপাদন কাজে অংশ নিচ্ছে, সেটা জমি চাষে অংশ নেয়। আবার যদি আমি বলি যে গার্মেন্টস এর মেশিনারি গুড, তাহলে সেই গার্মেন্টস এর মেশিনারি গুড কিন্তু আমাদের গার্মেন্টস এর যে দ্রব্য সেবা সামগ্রী আছে সেটা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। তাহলে মূলধনটা আমাদের উৎপাদনশীল। আমরা যদি বলি মূলধন সঞ্চয়ের ফল। মূলধন কেন সঞ্চয়ের ফল? যেমন আমি যদি বলি আমার মূলধনী দ্রব্য তৈরি করতে হবে, তো মূলধনী, তোমাদের এখন আমি কোশ্চেনে আনসার দিতে পারছি না, আমরা একটু এটা শেষ করে নেই, আমি তারপরে আসছি। মূলধন সঞ্চয়ের ফল। তো আমরা বলছি যে মূলধন কেন সঞ্চয়ের ফল? যেমন আমি যদি বলি যে আমার ইনকাম থেকে একটা অংশ আমি ব্যাংকে রেখেছি, তো ব্যাংকে রাখার ফলে সেই মূলধন কিন্তু একজন বিনিয়োগকারী নিবে, বিনিয়োগকারী নিয়ে সে কিন্তু তার ক্যাপিটাল গুড রেইজ আপ করবে, অর্থাৎ মূলধনী দ্রব্য কিনতে চাইবে। তো মূলধনী দ্রব্য অবশ্যই সঞ্চয় থেকে আসে, সঞ্চয় না হলে ইকোনমিতে মূলধনী দ্রব্য আসে না, সেটা আমরা আসছি একটু পরেই, অথবা তোমরা নেক্সট ক্লাসে কোশ্চেন করতে পারবা। আর আমরা বলছি মূলধন চিরস্থায়ী নয়, অর্থাৎ আমি যদি বলি যে মেশিনারি গুড কি চিরস্থায়ী, মেশিনারি গুড শেষ হয়ে যায়, এটা চিরদিন থাকে না, এটার ডেপ্রিসিয়েশন আছে, অর্থাৎ অবচয় আছে। মূলধন ভবিষ্যৎ আয়ের পথ সৃষ্টি করে, অবশ্যই মূলধন ভবিষ্যৎ আয়ের পথ সৃষ্টি করে। যত ক্যাপিটাল গুড আমার থাকবে তত আমার উৎপাদন বাড়বে, আমার আয়ও বাড়বে। মূলধন গতিশীল, অর্থাৎ মূলধন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। এবার তোমরা যারা হাত তুলেছিলে আমাকে বলো এবার। হ্যাঁ বলো। স্যার রোলটা একটু দেওয়া যাচ্ছে না আপনার এখানে? কেন রোলটা কেন হ্যাঁ স্যার আমার দেওয়া যাচ্ছে না। রোলটা আমার প্রাইভেটলি একবার দিচ্ছি স্যার, দেখেন আমারটা মনে হয় একবার আছে রোলটা স্যার, যাচ্ছে না। প্রাইভেট 6311। আচ্ছা, স্যার রোলটা প্রাইভেটলি যাচ্ছে আমার এখান তাহলে থেকে। এটাকে কিভাবে দিব?
এভ- রোল দিতে গেলে স্যার, আমরা লেখা গ্রুপে দিছি, লেখা ওঠে স্যার। কি